আজকে আমরা রায় মার্টিনের কোশ্চেন পেপার যে আলোচনা করছিলাম, আমাদের এমসিকিউ গুলো হয়ে গেছে। আজকে আমরা এসে কিউ আলোচনা করছি, শেপ 1 যে এসে কিউ গুলো দেওয়া আছে। এখানে প্রথম প্রশ্ন দেওয়া ছিল, পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলি কি কি। এখানে অ্যান্সার হবে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, বায়ুপ্রবাহ ইত্যাদি। আচ্ছা, এর অথবাতে একটা দেওয়া ছিল, অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি কাকে বলে। কার্স্ট অঞ্চলে নদীর প্রবাহ পথে সিঙ্কহোল বা সোয়ালো হোল গঠিত হলে নদীর জল তার মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, ফলে নদীটি তার মূল উপত্যকা বা মূল প্রবাহ পথটি হারিয়ে ফেলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যখনই কোনো নদী কোনো সিঙ্কহোল বা সোয়ালো হোলের মধ্য দিয়ে প্রবেশ করে ভূগর্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়, এই সামনের অংশটা যেখানে আগে নদী প্রবাহিত হতো, কিন্তু বর্তমানে নদী তার তলা দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে ওপরের অংশটা বা উপত্যকার বাকি অংশটা জলের অভাবে শুকিয়ে যায়। তাই এই সিঙ্কহোলের পরবর্তী অংশকে আমরা বলি শুষ্ক উপত্যকা, এবং সিঙ্কহোল থেকে তার উৎস পর্যন্ত অংশকে আমরা বলি অন্ধ উপত্যকা। কোথায় দেখতে পাবো? ভারতের বোরা ও কারগুডা অঞ্চলে অন্ধ উপত্যকা দেখা যায়। টম্বলো কি না, উপকূলের সঙ্গে কোনো দ্বীপ সংযোগকারী বাঁধকে টম্বেলো বলে। মনে করো সমুদ্রে যেমন স্পিট, উপকূল থেকে কি হয় না, সমুদ্রের দিকে তার বাকি অংশটা মানে সমুদ্রের দিকে বেঁকে চলে যায়, কিন্তু বেঁকে যাওয়ার পর বা সমুদ্রের দিকে প্রসারিত হওয়ার পর যদি সমুদ্রে কোনো দ্বীপের সঙ্গে সংযুক্ত হয় ওই বাঁধটি, তখন ওই ধরনের বাঁধকে আমরা টম্বেলো বলি। বাজাদা কাকে বলে না, পর্বতের পাদদেশে সৃষ্ট একাধিক পললশঙ্কু কালক্রমে পরস্পর যুক্ত হয়ে মৃদু ঢালযুক্ত সমতল ভূমি গড়ে তোলে, একে বাজাদা বলে। এখানে তোমার একটা ছোট ছবি দেবে, এখানে প্রথমে পেডিমেন্ট, তারপর বাজাদা, বাজাদার উপরে যেখানে তোমার মানে জলাভূমি বা হ্রদ থাকে তাকে প্লায়া বলে। একটা ছোট ছবি দেবে। পূর্ববর্তী নদী, পূর্ববর্তী নদী কি না, যে নদীটা ভূমি মানে কোনো যেখান দিয়ে বয়ে যাচ্ছে, যে পথে সে সৃষ্টির পর থেকে বয়ে যাচ্ছে, সেই পথে হঠাৎ করে যদি ভূমির উত্থান ঘটে, তাহলে নদী কি করে, তার গতিপথ পরিবর্তন না করে ওই নতুন ভূভাগকে কেটে যে নদী তার পূর্বের প্রবাহটি বজায় রাখতে সক্ষম হয়, সেই নদীকেই পূর্ববর্তী নদী বলে। লেখা আছে, কোনো নদী তার সুদীর্ঘ গতিপথের কোনো অংশে প্রাকৃতিক কারণ, ভূমিকম্প হতে পারে, অগ্ন্যুৎপাত বা পাত চলাচল এর কারণে ভূমিভাগের যদি উত্থান ঘটে, নদীটি যদি নিম্নক্ষয়ের দ্বারা তার পূর্বের গতিপথ বজায় রাখতে সমর্থ হয়, অর্থাৎ ভূমিভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নদী তার প্রাচীন পথে নিজেকে সচল রাখতে সক্ষম হয়, সেই নদীকে পূর্ববর্তী নদী বলে। যেমন আমাদের ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, শতদ্রু নদী, তিস্তা নদী, এরা হচ্ছে পূর্ববর্তী নদী। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমিরূপটার উত্থান হয়েছে, উত্থান হওয়ার পরেও নদী কি করছে না, কেটে এই তার পূর্বের প্রবাহটা বজায় রেখেছে। মৃত্তিকার গ্রথন, মৃত্তিকাতে উপস্থিত পলি, বালি, কাদাকণার আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, সংরক্ষণের পদ্ধতিকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই, একটি হচ্ছে কৃষিজ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে কারিগরি পদ্ধতি। কৃষিজ পদ্ধতির মধ্যে কি কি আছে? শস্যাবর্তন, মানে একই জমিতে যদি আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের শস্য চাষ করি, তাতে কি হয় না, মৃত্তিকার ক্ষয়টা কম হয়। ধাপ চাষ, পার্বত্য অঞ্চলে ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ। মালচিং হচ্ছে মৃত্তিকার ক্ষয়রোধের জন্য মৃত্তিকার উপরে যখন আমরা কোনো খড় বা কোনো কিছুর আচ্ছাদন রাখি, তার ফলে কি হয় না, সরাসরি জল মৃত্তিকার উপর পড়ে মৃত্তিকার ক্ষয় করতে পারে না, সেই পদ্ধতিটা হচ্ছে মালচিং। ঝুম চাষ রোধ, ঝুম চাষ মানে এই যে এক জায়গার জমিতে গাছপালা পুড়িয়ে সেখানে কিছুদিন চাষ করার পর আবার সেখানে উর্বরতা কমে গেলে আবার নতুন জায়গায় সেখানে বন জঙ্গল পুড়িয়ে যে চাষ করার পদ্ধতি, সেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, নিয়ন্ত্রিত পশুচারণ করতে পারি, তাহলে কি হবে না, মৃত্তিকা সংরক্ষণ আমরা করতে পারবো। কারিগরি পদ্ধতি কি না, বৃক্ষরোপণ। আমরা যত বেশি গাছ লাগাবো, গাছের শেকড় মাটিটাকে শক্ত করে ধরে রাখবে, ফলে কি হবে না, মৃত্তিকার ক্ষয় কম হবে। বাঁধ নির্মাণ, চেক বাঁধ তৈরি, জৈব প্রযুক্তি, এগুলোর মাধ্যমে আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি।
জেট বায়ু প্রবাহ কাকে বলে? না ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, মানে ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরের অংশটা দিয়ে, যেটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিমি উচ্চতায়, যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট, তরঙ্গের মতো বেঁকে বেঁকে যায় শক্তিশালী বায়ু প্রবাহ, তীব্র গতিবেগ, ঘন্টায় 500 কিলোমিটার বা কখনো কখনো তারও বেশি হয়, সংকীর্ণ আঁকাবাঁকা পথে বা সর্পিল ভাবে সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে, তাকেই আমরা জেট বায়ু প্রবাহ বলি। আচ্ছা, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে যে শুষ্ক থাকে, মানে আমরা জানি ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। গ্রীষ্মকাল শুষ্ক থাকে কোন বায়ুর প্রভাবে? না উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আচ্ছা, অতিরিক্ত লবণযুক্ত শারীরবৃত্তীয় শুষ্ক মাটিতে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ জন্মায়। লবণাম্ব উদ্ভিদ কিন্তু একটা সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে জন্মায়, যেখানে মানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই করে তারা নিজেদেরকে টিকিয়ে রাখে। শারীরবৃত্তীয় শুষ্ক মাটি মানে যে এই মাটিতে লবণতার পরিমাণ এত বেশি যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ সেই জল শোষণ করতে পারে না। এই ধরনের মাটিতে লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়। জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র কাকে বলে বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে সেই অঞ্চলগুলোকেই চিহ্নিত করা হয়েছে যেখানে কি হবে না অধিক প্রজাতির জীববৈচিত্র্য আমরা দেখতে পাবো, এবং সেখানে বসবাসকারী জীববৈচিত্র্যের মধ্যে বেশিরভাগই হচ্ছে মানে খুব বিপদগ্রস্ত, মানে তারা খুব তাদের নিজেদের অস্তিত্বটা টিকিয়ে রাখাটা খুব মুশকিল, সেখানে সেই পরিবেশে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত জীবের প্রজাতির বেশিরভাগ অংশই, এবং সেখানে এমন কিছু আঞ্চলিক প্রজাতির জীব থাকবে সেগুলো ওই অঞ্চল ছাড়া পৃথিবীর আর কোথাও আমরা দেখতে পাবো না। ওই স্থানগুলোকেই জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণকেন্দ্র বলে চিহ্নিত করা হয়েছে, এবং এই ধারণার প্রবর্তক হলেন নরম্যান মায়ার্স। এটা মনে হচ্ছে 1988 হবে, 98 নয়, এটা 1988 হবে, 1988 সালে। আচ্ছা, ভারতে 4টি এরকম হটস্পট আছে এবং সারা পৃথিবীতে 35টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই সালটা 1988 হবে। আচ্ছা, হরপা বান পার্বত্য বা মালভূমি অঞ্চলে ঢাল বরাবর অতি অল্প সময়ে, মানে প্রায় 6 ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাত বা অন্য কোনো কারণে ক্ষণস্থায়ীভাবে যে বন্যার সৃষ্টি হয় তাকে হরপা বান বা ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। হ্যাঁ, সৃষ্টির কারণ কি? মেঘ ভাঙা বৃষ্টি, মানে অতি অল্প সময়ে যখন প্রচুর বৃষ্টি হয় তখন তাকে আমরা মেঘ ভাঙা বৃষ্টি বলি। কোনো জলাধারের বাঁধ যদি ভেঙে যায় বা হঠাৎ করে হিমবাহ গলতে শুরু করে, কোনো ঘূর্ণিঝড়, টর্নেডো, হ্যারিকেন, এর ফলে কি হয় না হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির জন্য পার্বত্য অঞ্চলের ঢাল বরাবর প্রচুর মানে ওই জল বা বন্যার সৃষ্টি হয়। এই ধরনের ঘটনাকে হরপা বান বলা হয়। ভারতের 2টি চিনিবাদাম উৎপাদনকারী রাজ্য হলো গুজরাট, রাজস্থান, এছাড়া অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক। এই রাজ্যগুলোতে চিনিবাদাম উৎপন্ন হয়। আর্দ্র কৃষি কাকে বলে? না যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাতের পরিমাণ কত? 75 সেন্টিমিটারের বেশি হতে হবে। সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। যেমন হচ্ছে ধান, পাট, আখ ইত্যাদি। কোথায় কোথায় আর্দ্র কৃষি আছে? না নিরক্ষীয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা আর্দ্র কৃষি দেখতে পাবো। শ্রমশিল্প কি? না শ্রমশিল্প হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা মানুষ তার বুদ্ধি, তার শ্রম এবং নতুন প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যসমূহের আকৃতি বা গঠনগত পরিবর্তনের মাধ্যমে তাদের কার্যকারিতা, উপযোগিতা ও গুণগত মান বৃদ্ধি করে অধিক কার্যকর ও মূল্যবান ভোগ্যপণ্যে পরিণত করে, তাকে শ্রমশিল্প বলে। মানে কাঁচামাল, মনে করো আখ উৎপন্ন হলো, এবার আখ থেকে কি হলো না আখ থেকে আখের রস বের করে সেখান থেকে চিনি বা গুড় তৈরি করা হলো, তাহলে তখন সেটা কি হলো? আমরা ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করলাম এবং সেটি প্রাথমিক অর্থনৈতিক মানে প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কাজের বা প্রাথমিক ক্রিয়াকলাপ থেকে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে রূপান্তরিত হলো। তাহলে এই পুরো ঘটনাটাকে আমরা কি বলি? শ্রমশিল্প বা শিল্প। যেমন সরলবর্গীয় অরণ্য অঞ্চলে বনজ কাঠ সংগ্রহ করলাম, এটা প্রাকৃতিক কাঁচামাল, সেখান থেকে কাগজ তৈরি হলো এবং সেই কাগজ থেকে নিউজ প্রিন্ট হলো, তখন সেটা শিল্পে পরিণত হলো। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি শ্রমশিল্প বা শিল্প।
কার্যকরী জমি না পৃথিবীপৃষ্ঠে যেসব জমি মানুষের নানাবিধ প্রয়োজনে বা কাজে আসে। অনেক অনেক জমি থাকতে পারে, কিন্তু সেই জমি যদি পতিত জমি হয়, সেই জমি যদি অব্যবহৃত জমি হয়, তাহলে সেগুলো কার্যকরী জমির মধ্যে পড়বে না। যে সমস্ত জমি মানুষের নানাবিধ প্রয়োজনে বা কাজে আসে, বা যে জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করে, তাকে কার্যকর জমি বলে। নিয়ন্ত্রক কি কি? না প্রাকৃতিক, ভূমিরূপ, জলবায়ু, খনিজ সম্পদ, উদ্ভিদ ইত্যাদি, মানুষের সংস্কৃতি এবং দক্ষতা। কোনো পতিত জমিকে মানুষ তার কর্মদক্ষতার সাহায্যে সেখান থেকে ফসল ফলিয়ে সেই জমিকে কার্যকরী জমিতে পরিণত করতে পারে। কোন জলবায়ুতে মানে ওই সম্পদ বা জমিটি আছে, বা সেখানে খনিজ সম্পদ আমরা পাবো কিনা, সেখানকার ভূমিরূপ কিরকম, তার উপর নির্ভর করে কার্যকরী জমির পরিমাণ বাড়তে থাকবে বা কমতে পারে। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রাথমিক ও সহায়ক অর্থনৈতিক কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানুষ যে সকল সেবামূলক কার্যকলাপ করে থাকে, তাকে তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী বলে। তাহলে প্রাথমিক মানে যেগুলো কৃষিকাজ, যে তাতে প্রচুর পরিমাণ মানুষের শ্রম দিতে হয়, এগুলো প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কাজ। এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, প্রাথমিক কোনো কাঁচামালের উপর নির্ভর করে কোনো শিল্পদ্রব্য উৎপন্ন হলো, এবং ওই শিল্পদ্রব্যকে বাজারে নিয়ে যাওয়ার জন্য আমরা যে পরিবহন ব্যবস্থার সাহায্য নিচ্ছি, সেই পরিবহন ব্যবস্থাটি হলো তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ, যা কি করছে না প্রাথমিক এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে মানে কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদনে সাহায্য করে। যেমন ইক্ষু উৎপাদন, যে কৃষিকাজ প্রথম শ্রেণী, সেখান থেকে চিনি শিল্প দ্বিতীয় শ্রেণী। এবার ওই আখটাকে মানে আখ থেকে যে চিনি প্রস্তুত হলো, বা আমরা যে জমিতে যে জমিতে আখ উৎপন্ন হচ্ছে, সেখান থেকে তাকে যে চিনিটা উৎপন্ন করার জন্য বা রস বের করার জন্য যেখানে বয়ে নিয়ে যাচ্ছি, যার মাধ্যমে যে দ্রুত পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা যে পরিবহন কাজটা সম্পন্ন করছি, তখন ওই পরিবহন ব্যবস্থাটাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। এই কার্যাবলীতে যুক্ত শ্রমিকদের বলা হয় পিঙ্ক কলার কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার। যেমন তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়েছে শিক্ষকের শিক্ষাদান, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি। দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? যে সকল বিষয়ে মানে এক হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুড়া বলা হয় কেন? জার্মানিতে রুড়ো শিল্পাঞ্চল আছে, সেই জার্মানির রুড়ো শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়। যে যে কারণে বা যে বিষয়ে মিল থাকা বা সাদৃশ্য থাকার জন্য, সেগুলো কি কি? না অবস্থানগত সাদৃশ্য। এক নম্বর হচ্ছে অবস্থানগত সাদৃশ্য। জার্মানির রাইন ও তার দুই উপনদী রুড়ো ও লিপের সংযোগস্থলে রুড়ো শিল্পাঞ্চল গড়ে উঠেছে। ভারতেরও সেরকম পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। কয়লা প্রাপ্তি, তাহলে রুড়ো শিল্পাঞ্চলের কয়লা আমরা কোথা থেকে পাই? না রাইন উপত্যকায় উন্নত মানের বিটুমিনাস কয়লা থেকে, কয়লার উপর নির্ভর করে রুড়ো শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সেরকমই পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকা, ঝরিয়া এবং রানীগঞ্জের গন্ডোয়ানা যুগের কয়লার উপর নির্ভর করে দুর্গাপুর শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে। পরিবহনের দোলক নীতি। পরিবহনের দোলক নীতি কি না, মনে করো এ এবং বি দুটো স্টেশন, তাহলে এ থেকে যদি কোনো রেল ওয়াগন বা রেল কোনো কাঁচামাল নিয়ে বিতে যায়, তাহলে বি থেকে এতে ওই রেল ওয়াগন বা রেলটা ফিরে আসার সময় খালি না এসে ওখানের কিছু কাঁচামাল যখন আবার পুনরায় এ স্থানে ফিরিয়ে নিয়ে আসে, এই ঘটনাটাকে বলা হয় পরিবহনের দোলক নীতি। এতে কি হয় না পরিবহন ব্যয়টা সাশ্রয় হয়। যেমন রাইন উপত্যকার কয়লা ভর্তি রেল ফিরতি পথে, মানে রাইন উপত্যকা যে ট্রেনটি কয়লা নিয়ে যাচ্ছে উপত্যকা থেকে, সেই রেলগাড়ি বা রেলটি ফিরতি পথে মানে ফেরত আসার সময় ফ্রান্সের লোরেন অঞ্চল থেকে আকরিক লোহা নিয়ে আসে। একই রকম ভাবে দামোদর উপত্যকার কয়লা ভর্তি রেল ফেরত পথে ওড়িশার ময়ূরভঞ্জ এবং কেওনঝড়ের আকরিক লোহা নিয়ে আসে। তাহলে এখানেও যেমন রুড়ো শিল্পাঞ্চলে যেমন পরিবহনের দোলক নীতিকে কাজে লাগানো হয় পরিবহন ব্যয় কমানোর জন্য, সেরকম দুর্গাপুর শিল্পাঞ্চলেও পরিবহনের দোলক নীতিকে কাজে লাগানো হয়েছে। জলের ব্যবহার। রাইন ও তার উপনদী রুড়ো ও লিপে থেকে প্রয়োজনীয় জল সংগ্রহ করা হয় রুড়ো শিল্পাঞ্চলে, সেরকম দুর্গাপুরেও দামোদর এবং বরাকর নদীর জল ব্যবহার করা হয়।
এটা একটু বড় আছে, বড় করে লেখা আছে। পরীক্ষাতে যেরকম থাকবে তোমরা তোমাদের প্রয়োজন মতো একটু ছোট করে নেবে। বেশি মানে বেশি তথ্য জানা থাকলে সেখান থেকে ছোট করে লেখাটা সহজ। আচ্ছা, উন্নয়ন কাকে বলে? কোনো অঞ্চলের মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নতি এবং সেই সঙ্গে পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি সাধনই হলো প্রকৃতপক্ষে উন্নয়ন। মানে কোনো অঞ্চলের মানে সব দিক থেকে উন্নত হতে হবে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক থেকে উন্নত হবে এবং ওই উন্নতি করতে গিয়ে যেন আমি পরিবেশের ক্ষতি না করে ফেলি, পরিবেশের সংরক্ষণ বা পরিবেশের ভারসাম্য বজায় রেখে যদি সেই উন্নতি হয় তখন সেই ঘটনাকে আমরা প্রকৃতপক্ষে উন্নয়ন বলে থাকি। পৌরপুঞ্জ একাধিক শহর, নগর এবং অন্যান্য শহুরে এলাকা নিয়ে যে অঞ্চল গড়ে ওঠে তাকে পৌরপুঞ্জ বলে। এক কথায় আমরা বলতে পারি একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকে পৌরপুঞ্জ বলে। পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। হ্যাঁ, এই পৌরপুঞ্জের অপর নাম মেট্রোপলিটন সিটি। আর জনসংখ্যা কত হয়? 10 লক্ষ বা তার কিছু বেশি হতে পারে। ভারতের হচ্ছে মুম্বাই মেট্রোপলিটন সিটি, এটি একটি পৌরপুঞ্জের উদাহরণ। বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলে কেন? আচ্ছা, এখানে বলেছে যে বৈদ্যুতিন শহর বা ইলেকট্রিক দিক থেকে উন্নতি কেন না, ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত ইলেকট্রন কণার প্রবাহের ভিত্তিতে ইলেকট্রনিক নকশা তৈরির মাধ্যমে বিদ্যুৎ নির্ভর একাধিক সরঞ্জাম তৈরি করাকে বৈদ্যুতিন বা ইলেকট্রনিক শিল্প বলে। 1950 সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে প্রথম বৈদ্যুতিন শিল্পের আত্মপ্রকাশ ঘটে। এরপরে সময়ের অগ্রগতির সাথে সাথে বিশ্ববিখ্যাত বৈদ্যুতিন শিল্প সংস্থা যেমন ইনফোসিস, উইপ্রো, বেল, টিসিএস, এইচসিএল, ফিলিপিন্স, এইচপি, ভেল প্রভৃতি তাদের বাণিজ্য কেন্দ্র এই শহরেই গড়ে তোলে। তাই এই শহরকে ভারতের বৈদ্যুতিন শহর বা ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলা হয়। এটাও একটু বড় করা আছে, তোমরা তোমাদের মতো ছোট করে নেবে। আর যদি এগুলো লং কোশ্চেনের সঙ্গে পার্ট কোশ্চেন হিসেবে থাকে তখন কিন্তু এগুলো পুরোটাই লিখতে হবে। ঠিক আছে, আমরা এরপরে আবার পরের সেটটা আলোচনা করব।